ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারে তোমাদের কেমিস্ট্রির যে বেসিক কিছু কনসেপ্ট সেই নিয়ে তোমাদের আলোচনা চলছে। আজকে এটা তোমাদের থার্ড ক্লাস। তো এই ক্লাসে আমি বেশ কিছু ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব, সংখ্যায় বেশি। এর মধ্যে কিছু জিনিস তোমরা আগেও নিচু ক্লাসে পড়ে এসছো, আর কিছু জিনিস তোমাদের একটু ডিটেলসে জানতে হবে, হয়তো আগে শুনেছো আর একটু ডিটেলসে পড়তে হবে। তো যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে সংকেত ওজন। যখন কোনো যৌগিক পদার্থের যে সংকেতের মাধ্যমে আমরা কোনো যৌগকে প্রকাশ করছি, সেই সংকেতে যে সমস্ত উপাদান পরমাণু উপস্থিত রয়েছে তাদের প্রত্যেকের পারমাণবিক ওজনের যদি সমষ্টি নির্ণয় করা যায় তাহলে সেই পদার্থের সংকেত ওজন পাওয়া যায়। যেরকম এক্সাম্পল দেখো, সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl। তাহলে উপাদান পরমাণু কারা রয়েছে এখানে? সোডিয়াম রয়েছে আর ক্লোরিন রয়েছে। সোডিয়াম আর ক্লোরিনের পারমাণবিক ওজনের যদি সমষ্টি করা হয়, যেরকম সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, এদেরকে যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে 58.5। তাহলে 58.5 হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন। এটা দেখে তোমাদের মনে হতে পারে এটা এভাবে তো আমরা আণবিক ওজনও নির্ণয় করে থাকি, তাহলে আণবিক ওজন আর সংকেত ওজন এক। কিন্তু আণবিক ওজন এবং সংকেত ওজন এই দুটো শব্দ কিন্তু সমার্থক নয়। যে সমস্ত পদার্থের অণুর প্রকৃত অস্তিত্ব আছে কেবলমাত্র তাদের ক্ষেত্রেই আণবিক ওজন এবং সংকেত ওজন এই কথা দুটো সেম। যাদের অণুর প্রকৃত অস্তিত্ব নেই তাদের ক্ষেত্রে কিন্তু আণবিক ওজন কথাটা অ্যাপ্লিকেবল নয়, তাদের ক্ষেত্রে সংকেত ওজন বলাটাই বেশি শ্রেয়। যেরকম এখানে সোডিয়াম ক্লোরাইড দেখালাম, সোডিয়াম ক্লোরাইডে কিন্তু কোনো অণু অস্তিত্ব নেই। একটা সোডিয়ামকে 6টা ক্লোরিন মাইনাস আয়ন ঘিরে থাকে, অথবা একটা ক্লোরিন মাইনাস আয়নকে 6টা Na+ আয়ন ঘিরে থাকে। তাহলে এখানে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5 বলি, সেই উক্তিটা কিন্তু সঠিক হবে না। তার থেকে যদি আমরা বলি সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন 58.5, সেটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সংকেত ওজন শব্দটা আমরা যে কোনো যৌগের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি সঠিকভাবে, কিন্তু আণবিক ওজন এই শব্দটা কেবলমাত্র সেই সব যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের অণুর প্রকৃত অস্তিত্ব রয়েছে। নেক্সট পড়ব গ্রাম আণবিক ওজন। কোনো মৌল বা যৌগিক পদার্থের যেটা আণবিক ওজন তাকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে গ্রাম আণবিক ওজন। যেরকম নাইট্রোজেন থাকে N2, তাহলে নাইট্রোজেনের আণবিক ওজন হচ্ছে 14 দুগুণে 28, একটা N হচ্ছে 14 করে, তাহলে দুটো N 14 দুগুণে 28। এই 28-এর কিন্তু কোনো ইউনিট নেই, এটা আণবিক ওজন। আর যখনই এটাকে আমরা গ্রামে প্রকাশ করছি হয়ে যাচ্ছে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম হচ্ছে নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন। একইভাবে অক্সিজেন হচ্ছে O2, তাহলে 16 দুগুণে 32, 32 হচ্ছে আণবিক ওজন। একে যখন গ্রামে প্রকাশ করছি 32 গ্রাম অক্সিজেন হলো অক্সিজেনের গ্রাম আণবিক ওজন। থার্ড হচ্ছে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে গ্রাম মোল বা গ্রাম অণু কাকে বলা হচ্ছে। যখন কোনো মৌল বা যৌগের আণবিক ওজনকে গ্রাম এককে প্রকাশ করা হচ্ছে, যত গ্রাম হচ্ছে তত গ্রাম ওজনের পদার্থকে সেই পদার্থের 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু বলা হয়। যেরকম 28 গ্রাম নাইট্রোজেন বলতে পারি আমরা নাইট্রোজেনের 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু নাইট্রোজেন সমান হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন। বা 32 গ্রাম অক্সিজেন, যেটা একটু আগেই বার করলাম, 32 গ্রাম অক্সিজেনকে আমরা বলতে পারি 1 গ্রাম অণু অক্সিজেন বা 1 গ্রাম মোল অক্সিজেন। এরকম আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করছি, যত গ্রাম হচ্ছে তত গ্রাম ওজনের পদার্থকেই আমরা বলছি 1 গ্রাম মোল। নেক্সট দেখব গ্রাম অণুর সংখ্যা কি করে বার করা যায়। কোনো যৌগর যত গ্রাম আমাদের দিয়ে দেবে তাকে যদি সেই যৌগের আণবিক ওজন দিয়ে ভাগ করা হয়
তাহলে আমরা গ্রাম অণুর সংখ্যা ক্যালকুলেট করতে পারি। যেরকম এক্সাম্পল দেখো, কার্বন ডাই অক্সাইড দিয়েছে আমাদের 88 গ্রাম, কিন্তু কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ওজন বার করে দেখবে 44 গ্রাম বেরোয়। তাহলে 88কে যদি আমরা 44 দিয়ে ভাগ করি, দেখো ওপরে নিচে গ্রাম কাটাকুটি হয়ে যাবে, অর্থাৎ কোনো ইউনিট কিন্তু থাকবে না। তাহলে গ্রাম অণুর সংখ্যা আমরা পেয়ে যাব 2। তার মানে 88 গ্রাম CO2 সমান বলতে পারি 2 গ্রাম অণু CO2। জলের ক্ষেত্রে জলের গ্রাম আণবিক ওজন তোমরা জানো 18 হয়, এখানে 45 দেওয়া আছে, তাহলে 45কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে 2.5 গ্রাম অণু জল আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে মোলের ধারণা। মোল কাকে বলছে? পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল, এটা তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো। মোল কথার অর্থ হচ্ছে রাশি বা স্তূপ। মোলের ডেফিনেশনে বলা হয় কার্বনের যে 3টে আইসোটোপ হয় C12, C13 আর C14, তার মধ্যে C12 নিয়ে আমরা সমস্ত কাজ করছি, সমস্ত ডেফিনেশনই আমরা C12কে রাখছি। ডেফিনেশনে বলা হচ্ছে কোনো C12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু থাকবে তার সমান সংখ্যক উপাদান কণা যে পরিমাণ পদার্থে থাকবে সেটাই হচ্ছে 1 মোল পদার্থ। দেখা গেছে এই যে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে 0.012 কেজি, 0.012 কেজি C12 আইসোটোপে কার্বন পরমাণুর সংখ্যা দেখা গেছে সবসময় সেটা অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয়, 6.023 × 10⁻23। সেই কারণে 1 মোল বলতে আমরা খুব শর্টে বুঝি 1 মোল হচ্ছে সেই পরিমাণ পদার্থ যার মধ্যে পদার্থের উপাদান কণার সংখ্যা 6.023 × 10⁻23। এই অ্যাভোগাড্রো সংখ্যক কণা যে পরিমাণ পদার্থে উপস্থিত থাকবে তাকেই আমরা বলছি 1 মোল পদার্থ। কাজেই 1 মোল অণু যদি আমরা নিই তার মধ্যে অণুর সংখ্যা, বা 1 মোল পরমাণু যদি আমরা নিই তার মধ্যে উপাদান পরমাণুর সংখ্যা সবসময় হবে কিন্তু 6.023 × 10⁻23। 1 মোল যা কিছু পদার্থই আমরা নেব তার মধ্যেই কিন্তু উপাদান কণার সংখ্যা, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, তার পরিমাণ হবে 6.023 × 10⁻23। ক্লিয়ার? এটা হচ্ছে মোল। মোল সংক্রান্ত কিছু জিনিস তোমাদের জানতে হবে যেগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। এর উপর থেকে অঙ্ক হয়। আমি এই চ্যাপ্টারের যত অঙ্ক সেই নিয়ে একদিন শুধু একটা ক্লাস নেব, সব ধরনের অঙ্কের একটা দুটো করে এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দেবো। তো মোল সংক্রান্ত যে জিনিসগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে, যেরকম প্রথম বলছে মোলের সঙ্গে গ্রাম অণুর কী সম্পর্ক। 1 মোল বলতে যা বোঝায় 1 গ্রাম অণু বলতেও কিন্তু একই বোঝায়, অর্থাৎ 1 গ্রাম অণু পদার্থ সমান আমরা বলতে পারি 1 মোল পদার্থ। যেরকম এক্সাম্পল দেখো, 1 মোল নাইট্রোজেন সমান আমরা বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন। আবার 1 মোল নাইট্রোজেনে উপাদান নাইট্রোজেন অণুর সংখ্যা কিন্তু 6.023 × 10⁻23। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে হলো 6.023 × 10⁻23। এতগুলো নাইট্রোজেন অণুর ওজন হচ্ছে 28 গ্রাম, এটা আমরা লিখতে পারি। একই রকমভাবে অণুর জায়গায় যদি পরমাণু দিয়ে ব্যাপারটা দেখি তখন আমরা লিখতে পারি যে 1 মোল পরমাণু হচ্ছে 1 গ্রাম পরমাণুর সমান। দেখো 3টে ইকুয়াল সাইন দেওয়া আছে, এটার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে 1 মোল পরমাণুর যা অর্থ তার মধ্যে 6.023 × 10⁻23 এতগুলো পরমাণু রয়েছে, উপাদান পরমাণু, এর যা ভর 1 গ্রাম পরমাণু পদার্থেরও তাই ভর। কেমন? যেরকম এক্সাম্পল দেখো, সোডিয়ামের সংকেত হচ্ছে Na।
1 মোল সোডিয়াম পরমাণু যদি আমরা কনসিডার করি তাহলে তার ওজন হচ্ছে 23 গ্রাম। আবার 1 মোল সোডিয়াম পরমাণুর মধ্যে উপাদান পরমাণুর সংখ্যা 6.023 × 10⁻23। তাহলে আমরা লিখতে পারি 1 মোল সোডিয়াম পরমাণুর সমান সমান 23 গ্রাম সোডিয়াম। কেমন? নেক্সট হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 1 মোল অণুর এনটিপিতে কী আয়তন হয়। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে যে কোনো ধরনের গ্যাসীয় পদার্থই নেওয়া হোক না কেন, তার পরিমাণ যদি 1 মোল হয় তাহলে এনটিপিতে তার আয়তন হবে 22.4 লিটার। যদি 1 মোল অক্সিজেন নেওয়া হয় সেটাও 22.4 লিটার আয়তন হবে। যদি 1 মোল CO2 নেওয়া হয় সেটাও 22.4 লিটার হবে। যদি অক্সিজেন বা CO2-র বদলে নাইট্রোজেন নেওয়া হয় 1 মোল, তাহলে তার আয়তনও কিন্তু 22.4 লিটার হবে, এনটিপিতে অবশ্যই। নেক্সট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে শতকরা সংযুতি। শতকরা সংযুতি কাকে বলা হচ্ছে? কোনো যৌগের শতকরা সংযুতি বলতে বোঝায় যৌগের প্রতি 100 ভাগে যে উপাদানগুলো উপস্থিত রয়েছে তার পরিমাণ। এর ফর্মুলা হচ্ছে নিচে দেওয়া আছে, দেখো। কোনো মৌলের শতকরা সংযুতি যখন আমরা নির্ণয় করছি, ওপরে থাকবে মৌলের পরমাণু সংখ্যা, তাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করতে হবে এবং সেই গুণফলকে যদি পদার্থটির সংকেত ভর দিয়ে ভাগ করা যায়, ভাগ করে তাকে 100 দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা পার্সেন্টেজে সেই মৌলের সংযুতি নির্ণয় করছি। পার্সেন্টেজ কম্পোজিশনের ওপরেও কিন্তু অঙ্ক আছে। এই সূত্র দিয়ে আমরা অঙ্কের ক্লাসে দেখব যে কী করে অঙ্ক হচ্ছে। ফর্মুলাটা তোমরা মনে রাখবে। নেক্সট বলবো রাসায়নিক বিক্রিয়া নিয়ে। রাসায়নিক বিক্রিয়ার অনেক রকমের টাইপ আছে। তার আগে জানি যে কেমিক্যাল রিয়াকশন কাকে বলছে। এক বা একাধিক পদার্থ যখন রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদের অণুর গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মের কোনো পদার্থের অণু উৎপন্ন হচ্ছে, সেই ঘটনাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার আমরা সাধারণত কোনো একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করে থাকি সমীকরণের মাধ্যমে। যদি কোনো ব্যালেন্সড সমীকরণ তোমরা ভালো করে খেয়াল করো, দেখবে বিক্রিয়ার আগে যতগুলো পরমাণু থাকে বিক্রিয়ার পরেও কিন্তু পরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু মূল উপাদান অর্থাৎ পরমাণু সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। এই রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন বিভিন্ন টাইপের হতে পারে। টাইপগুলো আমি একে একে বলছি উদাহরণ সমেত, তোমরা দেখো। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সংযোজন। যখন 2 বা তার বেশি মৌল পরস্পরের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করছে, তারা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যেরকম এক্সাম্পল, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। ম্যাগনেসিয়াম তারকে যদি অক্সিজেনে দহন করা হয় তাহলে পরস্পর বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, 2Mg + O2 2MgO। তাহলে এখানে সংযোগটা প্রত্যক্ষভাবে হচ্ছে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। সেকেন্ড হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন, আগেরটা পড়লাম সংযোজন বিক্রিয়া, এটা পড়ছি বিয়োজন। সংযোগ মানে যুক্ত হওয়া, বিয়োজন মানে ভেঙে যাওয়া। যখন কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ সৃষ্টি করছে, তারা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। যেরকম এক্সাম্পল দেখতে পাচ্ছ HgO, মার্কিউরিক অক্সাইড। এটাকে হিট দিলে ভেঙে গিয়ে মার্কারি এবং অক্সিজেন উৎপন্ন করছে, বিয়োজিত হচ্ছে, কাজেই বিয়োজন বিক্রিয়া। থার্ড হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে হচ্ছে একজনকে সরিয়ে অন্যজন জায়গা করে নেয়। যখন কোনো যৌগিক পদার্থের কোনো মৌল অন্য কোনো মৌল দ্বারা অপসারিত হচ্ছে এবং সেই অপসৃত মৌলের স্থান অধিকার করছে সে, তখন যে নতুন যৌগ তৈরি হচ্ছে সেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেরকম এক্সাম্পল দেখো,
কপার সালফেটে যদি আয়রন যোগ করা হয় তাহলে ফেরাস সালফেট উৎপন্ন হয় আর কপারটা প্রতিস্থাপিত হয়ে বেরিয়ে যায়। CuSO4 সিউ ছিল, সিউকে সরিয়ে Fe প্রবেশ করে নিজের জায়গা দখল করেছে, তাহলে FeSO4 উৎপন্ন হয়েছে আর দেখো কপারটা আলাদা হয়ে গেছে, অধক্ষেপ পড়েছে, তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। নাম্বার 4 বলছে বিনিময় বিক্রিয়া। বিনিময় মানে হচ্ছে এক্সচেঞ্জ, আদান প্রদান। তার মানে দুটো যৌগ যারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবে, কোনো সেটা মূলক হতে পারে, কোনো পরমাণু হতে পারে। যখন দুটো যৌগের উপাদান বা মূলক স্থান বিনিময় করে নতুন যৌগের সৃষ্টি করে, যেরকম এক্সাম্পল হচ্ছে NaCl আর সিলভার নাইট্রেট। দেখো কারা এক্সচেঞ্জ করছে, সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন বেরিয়ে সিলভারের কাছে গেছে, আবার সিলভার নাইট্রেট থেকে নাইট্রেট মূলক বেরিয়ে সোডিয়ামের কাছে এসেছে, তাহলে বিনিময় ঘটেছে, উৎপন্ন হচ্ছে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট, বিনিময় বিক্রিয়া হলো। নাম্বার 5 বলছে উভমুখী বিক্রিয়া। উভমুখী মানে দুই মুখেই ঘটতে পারে, রিভার্সেবল যারা হয়, মানে হচ্ছে এমন বিক্রিয়া যারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন যৌগ উৎপন্ন করবে, আবার একইভাবে নতুন যৌগ যারা উৎপন্ন হচ্ছে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার কিন্তু পূর্বের যৌগ উৎপন্ন করতে পারে, এরা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। এক্সাম্পল দেখো ক্যালসিয়াম কার্বনেট, যে সাইনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে রিভার্সিবল সাইন, দুই মুখেই অ্যারো আছে মানে বিক্রিয়া দুদিকেই ঘটতে পারে। ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন করছে, একইভাবে ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 পরস্পর যুক্ত হয়ে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারে। অবশ্যই কিন্তু বিক্রিয়াটা আবদ্ধ পাত্রে ঘটাতে হবে, না হলে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেটা বাতাসে মিশে যাবে, ফলে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক করতে পারবে না, তাহলে এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। নাম্বার 6 পুনর্গঠন বিক্রিয়া। কাকে বলা হচ্ছে, যখন একটা যৌগের অণুর ভেতরের পরমাণু নতুনভাবে পুনর্বিন্যাস হয়ে নতুন ধর্ম বা গঠন বিশিষ্ট কোনো যৌগ গঠন করছে, যেরকম উদাহরণ দেখো অ্যামোনিয়াম সায়ানেট, এর এক্সাম্পল হচ্ছে NH4CnO, সংকেত হচ্ছে NH4CnO। রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, পুনর্বিন্যাস ঘটে ইউরিয়া উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম সায়ানেটকে হিট দিলে এমনটা হয়। খেয়াল করে দেখো অ্যামোনিয়াম সায়ানেটে নাইট্রোজেন ছিল 2টো, ইউরিয়াতেও নাইট্রোজেন আছে 2টো, হাইড্রোজেন ছিল 4টে, ইউরিয়াতেও আছে 4টে, কার্বন অক্সিজেন এগুলোর সংখ্যাও দেখবে সেম আছে, তার মানে শুধুমাত্র বিন্যাসটা নতুনভাবে হয়েছে কিন্তু পরমাণুগুলো একই আছে, বাইরে থেকে কিন্তু কিছু যোগ বা বিয়োগ হয়নি। নাম্বার 7 হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমারাইজেশন বিক্রিয়া কাদের বলা হচ্ছে, যখন কোনো যৌগের একাধিক অণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন পদার্থ সৃষ্টি করছে, একাধিক অণু করছে যেহেতু সে কারণে বলা হচ্ছে পলি। পলি কথার মানে হচ্ছে বহু, যেরকম এক্সাম্পল দেখো 3C2H2, 3 অণু অ্যাসিটিলিন পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করছে C6H6। নাম্বার 8 জুদ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো পদার্থের অণুর সঙ্গে অপর কোনো পদার্থের অণু সরাসরি যুক্ত হচ্ছে, কোনো অংশ পৃথক হচ্ছে না। এক্সাম্পল হচ্ছে C2H4 প্লাস Br2, ব্রোমিনের বিক্রিয়া। দেখো এরা জাস্ট জুড়ে গেছে, C2H4 Br2, এরা হচ্ছে জুদ বিক্রিয়া। নাম্বার 9 বলছে অপনয়ন বিক্রিয়া। অপনয়ন মানে হচ্ছে কোনো একটা অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন পদার্থ উৎপন্ন করছে, যেরকম এক্সাম্পলে রয়েছে C2H5OH, ইথাইল অ্যালকোহল। যদি নির্দিষ্ট শর্ত মেনে বিক্রিয়া ঘটানো হয় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন এর
ইথাইল অ্যালকোহলেরই একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে দেখো, জলের পার্টটা, এবং উৎপন্ন করছে জল এবং C2H4। তাহলে এটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। নেক্সট যে টাইপগুলো বলছি দেখো, নাম্বার 10 হচ্ছে ডিসমিউটেশন বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। এই বিক্রিয়া কি হচ্ছে, কোনো একটা বিক্রিয়ক পদার্থ একই সঙ্গে জারিতও হচ্ছে বিজারিতও হচ্ছে, মানে একটা কম্পাউন্ডের জারণও ঘটছে বিজারণও ঘটছে। এক্সাম্পল দেখো, Cl2-র সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে ক্লোরিনের সঙ্গে, উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড এবং H2O মানে জল। খেয়াল করে দেখো, ক্লোরিনের অক্সিডেশন স্টেট আছে 0। সোডিয়াম ক্লোরাইড যেটা উৎপন্ন হচ্ছে সেখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে -1, আর সোডিয়াম NaOCl এ ক্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তাহলে 0 থেকে -1ও হয়েছে, 0 থেকে +1ও হয়েছে, তার মানে ক্লোরিনের জারণও ঘটেছে বিজারণও ঘটেছে। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াতে ক্লোরিন একই সঙ্গে জারিত এবং বিজারিত দুটোই হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ডিসপ্রপোর্শন বিক্রিয়া। নাম্বার 11 বলছে জারণ বিজারণ বিক্রিয়া, রেডক্স রিঅ্যাকশন। রিডাকশনও হবে অক্সিডেশনও হবে। যে বিক্রিয়ায় জারণ আর বিজারণ একই সঙ্গে ঘটবে, কোনো মৌল জারিত হচ্ছে তো অপর কোনো মৌল বিজারিত হচ্ছে। নিজের এক্সাম্পল, অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে অ্যারো দিয়ে মার্কিং করা আছে। যেহেতু জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে, কাজে এটা রেডক্স রিঅ্যাকশন। নাম্বার 12 আগে পড়েছো তোমরা, আলোক রাসায়নিক বিক্রিয়া, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, যেখানে আলোর ভূমিকাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু রাসায়নিক বিক্রিয়া আছে আলো ছাড়া ঘটতে পারে না, যেরকম হাইড্রোজেন এবং ক্লোরিন যদি পরস্পরের সংস্পর্শে আনা হয় তাহলে অন্ধকারে কোনো রিঅ্যাকশন ঘটায় না, কিন্তু যখনই সূর্যালোকের উপস্থিতিতে ঘটানো হয় বিক্রিয়াটা পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে, H2+Cl2 থেকে 2HCl পাওয়া যায়। তো এখানে আলোর ভূমিকাটা ভীষণই গুরুত্বপূর্ণ, সে কারণে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বলা হয় আলোক রাসায়নিক বিক্রিয়া। বা সালোক সংশ্লেষ, তোমরা জানো যে উদ্ভিদ যে খাদ্য উৎপন্ন করে সবটাই কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে করে। রাতের বেলা অন্ধকারে কিন্তু উদ্ভিদ কোনো খাদ্য প্রস্তুত করে না, অর্থাৎ সালোক সংশ্লেষ বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতেই ঘটে থাকে, কাজে এটাও কিন্তু এক ধরনের আলোক রাসায়নিক বিক্রিয়া। নাম্বার 13 বলছে শৃঙ্খল রিঅ্যাকশন বা চেইন রিঅ্যাকশন। যখন কোনো রিঅ্যাকশন বিভিন্ন ধাপে ঘটছে এবং সামগ্রিকভাবে আমরা কোনো একটা ইকুয়েশন দিয়ে সেটাকে প্রকাশ করছি, সেটা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। যেরকম এক্সাম্পল দেখতে পাচ্ছ যে ইউরেনিয়াম এই পরমাণুকে যদি নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন সেটা দুটো পরমাণুতে ভেঙে যায়, দুটো নিউক্লিয়াসে ভেঙে যায় এবং সঙ্গে আরও নিউট্রন উৎপন্ন করে আর শক্তি উৎপন্ন করে। যে নিউট্রনগুলো উৎপন্ন হচ্ছে তারা যদি আবার ইউরেনিয়ামকে আঘাত করে তাহলে আবার দুটো নিউক্লিয়াস পাওয়া যাবে, আবার কিছু নিউট্রন উৎপন্ন হবে। এইভাবে শৃঙ্খলের আকারে বিক্রিয়াটা কিন্তু ঘটতে থাকে। রিঅ্যাকশন দেখো, ইউরেনিয়াম 92-235 একে যদি নিউট্রন দিয়ে হিট করা হয় তাহলে পাচ্ছি আমরা বেরিয়াম আর ক্রিপ্টন। তার সঙ্গে 3টে নিউট্রন উৎপন্ন হচ্ছে। এই যে উৎপন্ন হচ্ছে নিউট্রন, এরা যদি পুনরায় ইউরেনিয়ামকে আবার হিট করে আবার কিন্তু নিউট্রন উৎপন্ন হবে, আবার তারা হিট করবে আবার নিউট্রন উৎপন্ন হবে। এইভাবে প্রতিটা স্টেপেই কিন্তু কিছু করে শক্তি পাওয়া যাচ্ছে দেখো, এবং আলটিমেটলি যতক্ষণ ধরে বিক্রিয়াটা চলতে থাকবে প্রচুর শক্তি উৎপন্ন হবে এবং সেই শক্তিকে আমরা অন্যভাবে কাজেও লাগাই। তো এই ধরনের বিক্রিয়া হচ্ছে চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। খুব অল্প সময়ে অনেক শক্তি এই বিক্রিয়ার দ্বারা পাওয়া সম্ভব।
নাম্বার 14 হচ্ছে কম প্রপোর্শন বিক্রিয়া, এটাই লাস্ট। এখানে কি হচ্ছে, কোনো মৌলর যে বিভিন্ন অক্সিডেশন স্টেট থাকে, এই রিয়াকশনের মাধ্যমে সেই মৌল একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়। এক্সাম্পল দেখো, সিলভারের একটা অক্সিডেশন স্টেট রয়েছে +2 এবং তার সঙ্গে ধাতব সিলভারের বিক্রিয়া ঘটছে, সেখানে অক্সিডেশন স্টেট হচ্ছে 0। তাহলে একাধিক অক্সিডেশন স্টেট নিয়ে কোনো একটা মৌল রয়েছে, সেটা হচ্ছে সিলভার। যখন বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া ঘটে যে একযোজি সিলভার উৎপন্ন হচ্ছে Ag+, সেখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তাহলে 0 আর +2 এর মাঝামাঝি জারণ অবস্থা হচ্ছে +1 এবং সেটাই এই রিয়াকশনের মাধ্যমে সিলভার গেইন করছে। তাহলে এই রিয়াকশন হচ্ছে কম প্রপোর্শন বিক্রিয়া, কম প্রপোর্শন রিয়াকশন। তাহলে কেমিক্যাল রিয়াকশনের 14 রকমের টাইপ সম্পর্কে তোমরা জানলে এবং প্রত্যেকটার কিন্তু এক্সাম্পল সমেত সবসময় পড়ার প্র্যাকটিস করবে, এক্সাম্পল পরীক্ষায় আসতে পারে। তাহলে আপাতত আজ এইটুকু রইল, পরের দিন আবার এরপর থেকে কন্টিনিউ হবে। আর যে পোর্শন থেকে যা যা অঙ্ক রয়েছে সেই অঙ্ক নিয়ে আমি আলাদা করে একদিনের একটা ক্লাস করব, সেখানে এক্সাম্পল দিয়ে দেখাবো, সুতরাং আশা করি কোনো অসুবিধা হবে না। তোমরা যদি কোথাও কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং এই পোর্শন থেকে চেষ্টা করবে যে কোয়েশ্চেনগুলো আছে বইয়ে সেগুলো একটু সলভ করার। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এখান অবধি রইল।